হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, আমরা আজকে আবার পড়ব সায়েন্স ফ্রম এর সায়েন্স বুক। টুডে উই উইল রিড দ্যাট ইজ চ্যাপ্টার 2, মাইক্রো অর্গানিজমস ফ্রেন্ড অ্যান্ড ফো। আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়বো, চ্যাপ্টার নাম হলো মাইক্রো অর্গানিজমস ফ্রেন্ড অ্যান্ড ফো। এটি হলো আমাদের ফার্স্ট পেজ, লেসন নাম্বার 2। লেসন নাম্বার 2 এর ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। তাহলে আমরা দেখে নিই। চ্যাপ্টারের নাম হলো মাইক্রো অর্গানিজমস ফ্রেন্ড অ্যান্ড ফো। ফ্রেন্ড বলতে বন্ধু, ফো বলতে শত্রু। মাইক্রো অর্গানিজমস আমরা সবাই চিনি অর্গানিজম। অর্গানিজম বলতে জীব। অর্গানিজম বলতে জীব হইতে পারে প্ল্যান্ট, হইতে পারে অ্যানিমেল, হইতে পারে হিউম্যান বিংস, মানে জীব। সব জীবকে একসঙ্গে বলা হয় অর্গানিজম। যে জীবগুলো খুব ছোট, খালি চোখে দেখা যায় না, দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্র লাগে বা মাইক্রোস্কোপ লাগে, এ সমস্ত জীবকে বলা হয় মাইক্রো অর্গানিজম। আমরা সবাই চিনি অর্গানিজম। অর্গানিজম আমরা সবাই চিনি, আর যে অর্গানিজমগুলো খুব ছোট, খালি চোখে দেখা যায় না, এগুলোকে বলা হয় মাইক্রো অর্গানিজমস। তো অনেক ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম আছে। এর মধ্যে কতগুলি মাইক্রো অর্গানিজম হলো আমাদের ফ্রেন্ড, মানে আমাদের বন্ধু, আমাদেরকে হেল্প করে। আর কতগুলো হলো আমাদের ফ মানে শত্রু, আমাদের অনেক ক্ষতি করে। তাহলে আমরা দেখে নিই। আমি প্রথম যে আন্ডারলাইন করেছি, তোমরাও তোমাদের বইয়ের মধ্যে করে নেবে। তোমাদেরকে করতে হবে, যদি আন্ডারলাইন করো তোমাদের অনেক সহজ হবে রিডিং দিতে, এবং চ্যাপ্টারটা অনেক ছোট হয়ে যাবে। অর্গানিজমস হুইচ উই নর্মালি ক্যান নট সি। জীব, যে জীবগুলিকে আমরা সাধারণত দেখতে পাই না, নর্মালি উই ক্যান নট সি, আর কল্ড মাইক্রো অর্গানিজমস অর মাইক্রোবস। যে অর্গানিজমগুলিকে আমরা সাধারণত দেখতে পাই না, আমাদের সামনে অনেক ধরনের অর্গানিজম আছে, আমাদের ঘরের মধ্যে, আমাদের হাতের মধ্যে, আমাদের শরীরের মধ্যে লেগে আছে, বাতাসের মধ্যে উড়াউড়ি, বাতাসের মধ্যে চলাফেরা করছে। অনেক ধরনের অর্গানিজম আছে যেগুলিকে আমরা সাধারণত চোখে দেখতে পাই না। এই ধরনের অর্গানিজমকে বলা হয়েছে মাইক্রো অর্গানিজমস বা মাইক্রোবস। তাহলে আমরা বুঝে গেছি হোয়াট ইজ মাইক্রো অর্গানিজম or what is microbes. Organisms which we normally cannot see are called microorganisms or microbes. তারপর দেখে নিই, তারপরে কি আছে। এখানে একটি অ্যাক্টিভিটি আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাক্টিভিটি আছে। মাইক্রো অর্গানিজম নিয়ে একটি অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি হলো 2.1। আমরা একটু পড়ে নিই কি বলা হয়েছে 2.1-এ। একটু পড়ে নিই। বলা হচ্ছে কালেক্ট সাম ময়েস্ট সয়েল। ময়েস্ট সয়েল, ময়েস্ট বলতে ভিজা ভিজা মাটি। যে মাটিগুলি স্যাঁতস্যাঁতে মাটি বা ভিজা মাটি, এগুলোকে বলা হচ্ছে ময়েস্ট সয়েল। সাধারণত নদীর কিনারে যে মাটিটা থাকে, পুকুরের জাস্ট জলের সংলগ্ন প্লাস জলের পাশে যে মাটিগুলি থাকে, এগুলোকে বলা হচ্ছে ময়েস্ট সয়েল, ময়েস্ট। They collect some moist soil from the field in a beaker. কোনো একটি ক্ষেত হইতে একটি ময়েস্ট সয়েল কালেকশন করো এবং একটি বিকারের মধ্যে রাখো। বিকার বলতে একটি মগ, কাছের একটি মগ আছে, এরকম এক ধরনের মগকে বলা হয় বিকার। এই ধরনের মগের মধ্যে রাখো। অ্যান্ড অ্যাড ওয়াটার টু ইট, এবং তার মধ্যে জল মিশ্রণ করো, জল মেশাও। আফটার দি সয়েল পার্টিকুলস হ্যাভ সেটেলড ডাউন। এই যে সয়েল, মাটির মধ্যে অনেকগুলো কণা থাকে। আমরা যা জিনিস আমরা দেখতে পাই, আমাদের চতুর্পাশে যে জিনিসগুলি আছে, সব জিনিসগুলি অনেক কণা কণা দিয়ে গঠিত। তো মাটির মধ্যে অনেকগুলি হাজার হাজার লাখ লাখ কণা আছে। আমরা যদি এক টুকরা মাটি নেই বা অল্প মাটি নেই, তার মধ্যে অনেক হাজার হাজার লাখ লাখ কণা আছে। এই কণাগুলি কী হবে, একটু পরে যখন আমরা জলের সঙ্গে মেশাবো, কণাগুলি নিচে গিয়ে সেটেল ডাউন হয়ে যাবে, মানে নিচে গিয়ে জমে যাবে। আফটার দি সয়েল পার্টিকুলস হ্যাভ সেটেল ডাউন
অবজার্ভ এ ড্রপ অফ ওয়াটার ফ্রম দ্য বিকার আন্ডার এ মাইক্রোস্কোপ। তারপর কী করো, যখন নিচে গিয়ে সেটেল হয়েছে দানাগুলি, এই পার্টিকুলসগুলি কার পার্টিকুলস? এই সয়েলের যে পার্টিকুলসগুলি যখন নিচে গিয়ে জমা হয়েছে, মানে সেটেল ডাউন হয়েছে, তখন আমরা কী করব, কয়েক ড্রপ জল নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে রাখবো এবং মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখব। এখানে বলা হয়েছে অবজার্ভ এ ড্রপ অফ ওয়াটার, এক ড্রপ ওয়াটার নেব ফ্রম দ্য বিকার আন্ডার এ মাইক্রোস্কোপ, এবং এটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে রাখবো, তারপর মাইক্রোস্কোপ দিয়ে দেখবো। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পেয়েছো? আনসার কী হবে? আমরা দেখতে পাবো মাইক্রো অর্গানিজম। এই যে ওয়ান ড্রপ আমরা জল নিয়েছি, ড্রপটা যখন আমরা মাইক্রোস্কোপের নিচে যখন একটি কাচের মধ্যে, কাচের একটা স্ল্যাব বা কাচের একটি প্লেটের মধ্যে রাখবো, কারণ কাচের প্লেটটি খুব সমান থাকে এবং ক্লিন থাকে এবং স্মুথ থাকে, শাইনি থাকে, এটার উপরে যদি আমরা রাখি, তখন মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আমাদের কী হয়, ভালো করে আমরা দেখতে পারি অনেক ছোটো ছোটো জীবাণু, ছোটো ছোটো অর্গানিজম দেখতে পারি। অল দিস অর্গানিজমস আর মাইক্রো অর্গানিজমস। তাহলে আমরা অনুভব হয়ে গেছে, আমাদের একটা আইডিয়া হয়ে গেছে হোয়াট ইজ মাইক্রো অর্গানিজমস, আমরা কোথায়, আমরা কীভাবে দেখতে পাবো। Collect some moist soil from the field in a beaker and add water to it. After the soil particles have settled down, observe a drop of water from the beaker under a microscope. What do you see? What do you see? We see microorganisms or microbes. আমরা মাইক্রোস্কোপ দিয়ে কী দেখবো? মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখতে পাবো মাইক্রো অর্গানিজম। এই যে ওয়াটার ড্রপ, এক ফোঁটা জলের মধ্যে কী আছে? এই মাইক্রো অর্গানিজম আছে এই জলের মধ্যে। তার মানে এই সমস্ত ময়েস্ট মাটি, যে ভিজা ভিজা মাটি, যে ভিজা ভিজা মাটির মধ্যে কে থাকে? ভিজা ভিজা মাটির মধ্যে মাইক্রো অর্গানিজম থাকে। এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 2.2। দেখেন এখানে কী বলা হয়েছে, এখন অ্যাক্টিভিটিতে বলা হয়েছে অ্যাক্টিভিটি 2.2 কী বলা হয়েছে? টেক এ ফিউ ড্রপস অফ ওয়াটার ফ্রম এ পন্ড। একটি পন্ড বলতে ফিশারি বা পুকুর হইতে কয়েক ফোঁটা জল নাও। টেক এ ফিউ ড্রপস অফ ওয়াটার ফ্রম এ পন্ড। স্প্রেড অন এ গ্লাস স্লাইড। একটি গ্লাস স্লাইড বলতে একটি গ্লাসের টুকরা। আমরা যখন ব্লাড টেস্ট করি, আমাদের ব্লাড টেনে কোথায় রাখে? আমাদের ব্লাড টেনে এরকম একটা গ্লাস স্লাইড আছে, গ্লাস স্লাইড মানে গ্লাসের টুকরা, এটার মধ্যে রাখে। এটা শাইনি, স্মুথ, সমান, এটার মধ্যে রাখে, তখন এটার উপরে নিয়ে মাইক্রোস্কোপে রাখে, মাইক্রোস্কোপ দিয়ে দেখে। এখানে বলছে আমরা পুকুর থেকে এক ড্রপ জল নেব বা কয়েকটা ড্রপ জল নেব, জলগুলিকে কী করবো? স্প্রেড অন এ গ্লাস স্লাইড। একটি গ্লাসের স্লাইডের উপরে আমরা জলগুলিকে রাখবো। অ্যান্ড অবজার্ভ থ্রু এ মাইক্রোস্কোপ, এবং মাইক্রোস্কোপ দিয়ে আমরা অবজার্ভ করব। হোয়াট উই ক্যান সি? উই ক্যান সি লটস অফ মাইক্রো অর্গানিজমস আর মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার অন দি ওয়াটার অর ইন দি ওয়াটার। ঠিক আছে, আমরা কি দেখবো? আমরা পুকুরের জলটাকে যখন নিয়ে আসবো, আমরা ড্রপ দিয়ে, আমরা ওয়ান ড্রপ বা ফিউ ড্রপস আমরা একটা গ্লাস স্লাইডের উপরে আমরা রাখবো, তারপর গ্লাস স্লাইডটা নিয়ে যাবো মাইক্রোস্কোপের নিচে, তারপর আমরা দেখতে পাবো মাইক্রোস্কোপ দিয়ে তার মধ্যে অনেকগুলি মাইক্রো অর্গানিজম আছে। তার মানে ওয়াটার, যে পুকুরের যে ওয়াটার, এই ওয়াটারের মধ্যে কী থাকে? মাইক্রো অর্গানিজম থাকে। তারপর কি বলা হয়েছে দেখেন, এখানে আবার আমি একটু আন্ডারলাইন করেছি, তোমরাও করে নেবে। কি বলা হচ্ছে এখানে? ওয়াটার অ্যান্ড সয়েল আর ফুল অফ টিনি অর্গানিজমস। তার মানে আমরা কি বুঝতে পারছি? ওয়াটার এবং সয়েলের মধ্যে প্রচুর থাকে টিনি অর্গানিজম থাকে, বলতে মানে মাইক্রোস্কোপিক অর্গানিজম, খুব ছোট ছোট অর্গানিজম থাকে, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। তো কি বুঝতে পেরেছি? ওয়াটার অ্যান্ড সয়েল আর ফুল অফ টিনি অর্গানিজমস। তারপর নিচে এখানে আবার মার্ক করা আছে, দেখেন এই তোমরাও মার্ক করবে তোমাদের বইয়ের মধ্যে। ফাঙ্গাস দ্যাট গ্রো অন ব্রেড। আমরা দেখেছিলাম একটি ব্রেডকে যদি আমরা রেখে দিই, ব্রেডের প্যাকেটটি খুলে আমরা খোলা রেখে দিই ব্রেডটি, আমরা কয়েক ঘন্টা পরে বা একদিন 2 দিন পরে বা 3 দিন পরে আমরা দেখবো কি এই ব্রেডের মধ্যে ফাঙ্গাস মানে ব্রেডটি নষ্ট হয়ে গেছে, ব্রেডের মধ্যে কী আছে? ফাঙ্গাস আছে, মানে ফাঙ্গাস বংশ বৃদ্ধি করছে, বাড়ছে। প্রথম অল্প ছিল ফাঙ্গাস, যত দিন যাচ্ছে তত বাড়ছে। ফাঙ্গাস দ্যাট গ্রোজ অন ব্রেড,
তার মানে ব্রেডের মধ্যে কী হয়, ফাঙ্গাস বংশ বৃদ্ধি করতে পারে, বাড়তে পারে। ফাঙ্গাস দ্যাট গ্রোস অন ব্রেড ক্যান বি সিন উইথ এ ম্যাগনিফাইং গ্লাস। এই যে ব্রেডের মধ্যে যে ফাঙ্গাস আছে, এই ফাঙ্গাসগুলিকে আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে পারি। ম্যাগনিফাইং গ্লাস বলতে এক ধরনের গ্লাস আছে চশমার মতো, মানে এই ছোটো জিনিসকে বড় করে দেখা যায়। যেমন মাইক্রোস্কোপের ভিতরেও গ্লাস থাকে, এই গ্লাসটা কি ম্যাগনিফাইং গ্লাস, মানে মাইক্রোস্কোপ একটা যন্ত্র এরকমই, তার মধ্যে অনেক ধরনের গ্লাস এমনভাবে ফিটিং থাকে ছোটো জিনিসটাকে অনেক বড় করে আমরা দেখতে পারি। এখানে বলা হচ্ছে ব্রেডের মধ্যে যে ফাঙ্গাস আছে, এই ফাঙ্গাসগুলি আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা দেখতে পারবো। ফাঙ্গাস দ্যাট গ্রোজ অন ব্রেড ক্যান বি সিন উইথ এ ম্যাগনিফাইং গ্লাস। ফাঙ্গাস যেগুলি ব্রেডের মধ্যে বংশবৃদ্ধি করে বাড়ে, এগুলিকে আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে পারবো। তারপর নিচে একটি স্টার মার্ক দেওয়া আছে, এখানে তোমাদেরকে মুখস্থ শিখতে হবে এই লাইনগুলি। কী বলা হয়েছে, মাইক্রো অর্গানিজমস আর ক্লাসিফাইড ইন্টু 4 মেজর গ্রুপস। যত মাইক্রো অর্গানিজম আছে সবগুলিকে 4টে মেজর ভাগে ভাগ করা হয়েছে। মাইক্রো অর্গানিজমস আর ক্লাসিফাইড ইন্টু 4 মেজর গ্রুপস। দিজ গ্রুপস আর, এই গ্রুপগুলির নাম হলো ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড সাম এলগি। তার মানে যত মাইক্রো অর্গানিজম আছে, জলের মধ্যে আছে, মাটির মধ্যে আছে, আর বাতাসের মধ্যে আছে, বায়ুর মধ্যে আছে, বিভিন্ন জায়গাতে যত ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম আছে, সব মাইক্রো অর্গানিজমকে মেনলি 4টি ভাগে ভাগ করেছে। দিজ গ্রুপস আর, 4টি গ্রুপের নাম হলো, কতগুলি মাইক্রো অর্গানিজমকে আমরা বলি ব্যাকটেরিয়া, কতগুলি মাইক্রো অর্গানিজমকে আমরা বলি ফাঙ্গি, কতগুলোকে বলি প্রোটোজোয়া অ্যান্ড কতগুলোকে বলি এলগি। তার মানে 4টা মেন ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম আছে। আমরা বুঝতে পারছি, মুখস্থ শিখতে হবে এই ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড এলগি স্পেলিংটা। তোমাদেরকে এক্সামে আসবে মাইক্রো অর্গানিজম, হোয়াট আর দ্য মেন টাইপস অফ, or what are the major types of microorganisms. So you can write its answer. There are 4 major types of microorganisms, which are bacteria, fungi, protozoa and algae. তারপর নিচে এখানে ভাইরাস নিয়ে কি লিখেছে দেখে নিই কয়েকটি লাইন। তোমরা নাম শুনেছ ভাইরাস, ভাইরাসের নাম শুনেছ। ভাইরাস আর অলসো মাইক্রোস্কোপিক। ভাইরাসও একটি মাইক্রো অর্গানিজম থাকে, মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়। বাট আর ডিফারেন্ট ফ্রম আদার মাইক্রো অর্গানিজমস। উপরে যে আমরা 4 ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম দেখেছিলাম, কিন্তু ভাইরাস কিন্তু এই 4 ক্যাটাগরির ভিতরে না, ভাইরাস একটি অন্য ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম। তাহলে কী বলা হয়েছে, ভাইরাস আর অলসো মাইক্রোস্কোপিক বাট আর ডিফারেন্ট ফ্রম আদার মাইক্রো অর্গানিজমস। আমরা উপরে দেখেছিলাম 4 ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া, আরটা কি দেখেছিলাম উপরে আমরা 4 ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম দেখেছিলাম, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড এলগি। এই 4 ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম, কিন্তু ভাইরাস কিন্তু এই 4 ক্যাটাগরির মধ্যে পড়ে না। যদিও ভাইরাস একটি মাইক্রো অর্গানিজম, তাকে দেখতেও মাইক্রোস্কোপ লাগে। তারপর বলা হচ্ছে দে হাউভার রিপ্রোডিউস অনলি ইনসাইড দ্য সেলস অফ দ্য হোস্ট অর্গানিজমস। হোস্ট অর্গানিজমস, যে অর্গানিজমগুলোর ভিতরে ভাইরাস মানে বংশবৃদ্ধি করতে পারে, কী বলা হচ্ছে, দে হাউভার রিপ্রোডিউস অনলি ইনসাইড দ্য সেলস। অন্যান্য যে প্রাণী যে আছে, এই সমস্ত প্রাণীর যে সেল আছে, যেমন মানুষ একটা প্রাণী, আমাদের বডিতে সেল আছে, আমাদের সেলের ভিতরে ভাইরাস কী করে বংশবৃদ্ধি করতে পারে, রিপ্রোডিউস বলতে বংশবৃদ্ধি করা। They however reproduce only inside the cells of the host organism. হোস্ট অর্গানিজম বলতে যে সমস্ত অর্গানিজমের সেলের ভিতরে ভাইরাস থাকে এবং ভাইরাসগুলো বংশবৃদ্ধি করে, যেমন মানুষের থাকে, তো মানুষের সেলের ভিতরে ভাইরাস থাকে, তাহলে মানুষ হলো হোস্ট অর্গানিজম। প্ল্যান্টের সেলের ভিতরে ভাইরাস থাকে, তো প্ল্যান্ট কি হলো হোস্ট অর্গানিজম। হুইচ মে বি এ ব্যাকটেরিয়াম, এ প্ল্যান্ট ওর অ্যানিমেল। মানে ব্যাকটেরিয়াম, অনেক ক্যাটাগরির ব্যাকটেরিয়া আছে, এগুলোর ভিতরে ভাইরাস থাকে, বা ব্যাকটেরিয়াম জাতীয়, ব্যাকটেরিয়া জাতীয় জিনিস, বা অনেক প্ল্যান্ট আছে, প্ল্যান্টের ভিতরে ভাইরাস থাকে, অ্যানিমেলের ভিতরে ভাইরাস থাকে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, ভাইরাস আমরা মাইক্রো অর্গানিজমকে 4টে ভাগে ভাগ করেছি। এই ভাইরাস কিন্তু এই 4টে ভাগের ভিতরে পড়েনি, যদিও ভাইরাস একটি মাইক্রো অর্গানিজম। ভাইরাসকে আমরা
মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। আর ভাইরাসে কী করে রিপ্রোডিউস করে মানে বংশবৃদ্ধি করে কোন জায়গাতে হোস্ট অর্গানিজমের সেলের মধ্যে। হোস্ট অর্গানিজম কে যেমন ব্যাকটেরিয়াম, প্ল্যান্ট আর অ্যানিমেল। এই যে জিনিসগুলো আছে, প্ল্যান্ট আছে, অ্যানিমেল আছে, তাদের যে সেল আছে তাদের সেলের ভিতরে রিপ্রোডিউস করে ভাইরাসে। কিন্তু বাকি যে 4 ধরনের আমরা মাইক্রো অর্গানিজম দেখেছিলাম তারা কিন্তু এরকম না। এখানে এটাই ডিফারেন্স এই অন্যান্য মাইক্রো অর্গানিজমের সঙ্গে এই ভাইরাসের। এখানে কি বলা হয়েছে, কোল্ড মানুষের সর্দি হয়, ইনফ্লুয়েঞ্জা হয় এক ধরনের সর্দি জ্বর, নাকে দিয়ে খুব জল বেরোয়, ফ্লু, অ্যান্ড মোস্ট কফস আর কস্ট বাই ভাইরাসেস। মানুষকে যখন ভাইরাসে অ্যাটাক করে তখন কি হয়, তখন এই মানুষের কী হয়, কোল্ড হয়, ইনফ্লুয়েঞ্জা হয়, অ্যান্ড মোস্ট কফস আর কস্ট বাই ভাইরাসেস। এই ভাইরাসের লাগিয়া মানুষের এই ডিজিজগুলো হয়। কি নাম? কোল্ড, ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড কফস। কোল্ড, ইনফ্লুয়েঞ্জা আর কফস কার লাগে হয়? ভাইরাসের লাগে হয়। সিরিয়াস ডিজিজেস লাইক কতগুলো অনেক বড় বড় ডিজিজ হয়, ক্রিটিক্যাল ডিজিজ, এগুলোকে বলা হচ্ছে সিরিয়াস ডিজিজেস। লাইক যেমন পোলিও, মানুষের পোলিও হয়, চিকেন ফক্স হয়। চিকেন ফক্স এক ধরনের গোটাকাটি মানুষের শরীরে বসন্ত বলে অনেকে। চিকেন ফক্স আর অলসো কস্ট বাই ভাইরাসেস। ভাইরাসের লাগে এই সমস্ত ডিজিজগুলি হয়। তাহলে আমরা বুঝে গেছি ভাইরাসের জন্য কতগুলো কমন ডিজিজ। এগুলো হলো কমন ডিজিজ, সব মানুষের হয়, কোল্ড, ইনফ্লুয়েঞ্জা আর কফস। ভাইরাসের লাগিয়া কতগুলি কমন ডিজিজ সব মানুষের সাধারণত হওয়াও দরকার, যেমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা এবং কফ। আর কতগুলো সিরিয়াস ডিজিজ মানুষের হয়, খুব বড় ধরনের ডিজিজ হয় মানুষের, যেমন পোলিও, চিকেন ফক্স, এগুলোও ভাইরাসের লেগে হয়। আমরা বুঝে গেছি ভাইরাসের জন্য কী কী ডিজিজ হইতে পারে বা হয়। তারপর নিচে আরও দেখতে পাচ্ছি ডিজিজেস লাইক ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া আর কজড বাই প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া এক ধরনের মাইক্রো অর্গানিজমস। এই প্রোটোজোয়ার লাগে মানুষের ডিসেন্টারি হয় আর ম্যালেরিয়া হয়। তো ডিসেন্টারি আর ম্যালেরিয়া কার জন্য হয়? এক ধরনের মাইক্রো অর্গানিজম, তাদেরকে বলা হয় প্রোটোজোয়া। হোয়ারএস টাইফয়েড অ্যান্ড টিউবারকুলোসিস আর ব্যাকটেরিয়াল ডিজিজ। আর ব্যাকটেরিয়ার লাগে কি হয়? টাইফয়েড অ্যান্ড টিউবারকুলোসিস। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এক ধরনের মাইক্রো অর্গানিজম, তার নাম হলো প্রোটোজোয়া। ওই যে 4টা মেন ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম আছে, মেন ক্যাটাগরির মেজর গ্রুপ যত মাইক্রো অর্গানিজম আছে সবগুলোকে 4টি ভাগে ভাগ করেছে। এর মধ্যে একটির নাম হলো প্রোটোজোয়া। এই প্রোটোজোয়ার লাগিয়ে মানুষের এক ধরনের ডিজিজ হয়, ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া। ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া কার জন্য হয়? প্রোটোজোয়ার জন্য। আর টাইফয়েড অ্যান্ড টিউবারকুলোসিস কার জন্য হয়? ব্যাকটেরিয়ার লাগিয়া টাইফয়েড অ্যান্ড টিউবারকুলোসিস হয়। আমরা বুঝে গেছি প্রোটোজোয়া কোন ধরনের ডিজিজ করে আর ব্যাকটেরিয়া কোন ধরনের ডিজিজ করে আর ভাইরাসে কোন ধরনের ডিজিজ করে। আমরা এই ফার্স্ট পেজের মধ্যে আমরা বুঝে গেছি এই সমস্ত মাইক্রো অর্গানিজমে কোন ধরনের ডিজিজ মানুষের মধ্যে তৈরি করে। তারপরে পৃষ্ঠাতে আমরা কতগুলো মাইক্রো অর্গানিজমের ছবি দেখতে পাচ্ছি। এখানে নিচে লেখা আছে ব্যাকটেরিয়া। এগুলি হলো ব্যাকটেরিয়ার ছবি। যখন সাপোজ ধরনের জলের মধ্যে ব্যাকটেরিয়া আছে বা কোনো একটি ফুডের মধ্যে ব্যাকটেরিয়া আছে, যদি এই ফুডটিকে আমরা মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাই তাহলে আমরা ফুডের মধ্যে এরকম জিনিস দেখব। বা জলের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে জলগুলোকে দেখতে আমরা মাইক্রোস্কোপে যদি দেখি জলের মধ্যে আমরা এরকম অনেক জিনিস দেখতে পাবো। এগুলা কি? ব্যাকটেরিয়া। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বা দেখে এলগি। কী লেখা আছে এখানে? এলগি সাধারণত যে যেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে, জমা জল থাকে, নদীর স্রোতের কিন্তু সবসময় লড়াচড়া করে, উপর থেকে নিচের দিকে চলার থাকে, কিন্তু পুকুরের জল চলাফেরা করে না। পুকুরের জল, বিলের জল, তাদের ওয়াটারকে আমরা বলি স্ট্যাগনেন্ট ওয়াটার, বা অনেক জায়গা আছে জল জমে থাকে। এই সমস্ত ফিশারিতে বা পুকুরের মধ্যে এক ধরনের সবুজ গাছের একটি লেয়ার জলের উপরে থাকে, বা জলের যে কিনারে যে মাটিগুলো আছে মাটিগুলোর উপরে থাকে, সবুজ সবুজ দেখা যায়, এগুলো হলো এলগি। এগুলো কিসের ছবি? এগুলো হলো এলগি।
তাহলে এলগি আবার অনেক ক্যাটাগরি এলগি আছে। এখানে দুইটাই এলগির নাম দিয়েছে, একটা এলগির নাম দিয়েছে ক্লামাইডোমোনাস আর একটা স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কেউ বলে স্পাইরোজাইরা। আমরা বলবো স্পাইরোগাইরা। একটা স্পাইরোগাইরা কি? স্পাইরোগাইরা হলো এক ক্যাটাগরি এলগির নাম, ক্লামাইডোমোনাস কি এক ক্যাটাগরি এলগির নাম। তোমাকে যদি বলি দুইটা এলগির নাম বলো, দুইটা এলগির নাম তুমি বলবে ক্লামাইডোমোনাস আর স্পাইরোগাইরা। যখন হাই পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখি এই এলগিরে, তখন যে এলগিটা দেখতে ঠিক এরকম মনে হইবে, এই এলগিটাকে আমরা বলবো ক্লামাইডোমোনাস। যদি এরকম মনে হয় দেখতে মাইক্রোস্কোপের মধ্যে, তাহলে আমরা বলবো এই এলগিটার নাম ক্লামাইডোমোনাস, আর এটা হলো স্পাইরোগাইরা। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি প্রোটোজোয়া। প্রোটোজোয়ার ছবি। যে জিনিসের মধ্যে প্রোটোজোয়া আছে, যদি আমরা হাই পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব এরকম এমিবা। কি এমিবা হলো একটি প্রোটোজোয়া, এমিবার ছবি এরকম। তারপর এখানে প্যারামেকটাম, PARAMECT, প্যারামেকটাম বা প্যারামেসিয়াম, PARAMECIUM, প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম আর এমিবা কি হলো প্রোটোজোয়া। তারা তোমাকে যদি বলে দুইটা প্রোটোজোয়ার নাম বলো, কি বলবে? এমিবিয়া অ্যান্ড প্যারামেসিয়াম। তারপর এখানে ফাঙ্গি আমরা দেখেছিলাম ব্রেডের মধ্যে ফাঙ্গি থাকে। ব্রেড আছে, তোমরা সবাই দেখেছো ব্রেডের মধ্যে যখন ব্রেড নষ্ট হয়ে যায় তার মানে ফাঙ্গি। আর ফাঙ্গের যে স্পোর্সগুলি, দানাগুলি বাতাসের মধ্যে সবসময় থাকে। আর বৃষ্টির দিনে যখন এই বাতাসটা এই জল পেয়ে যায়, অল্প ভেজা থাকে ওয়েদারটা, তখন তাদের গ্রোথটা খুব বেশি হয়। তাহলে এগুলো কিসের ছবি? এগুলো হলো ফাঙ্গির ছবি। ফাঙ্গি হলো এক ধরনের মাইক্রো অর্গানিজম। একটা ফাঙ্গির নাম হলো ব্রেড মোল্ড। ব্রেডের মধ্যে যে ফাঙ্গিটা হয় এটার নাম হলো ব্রেড মোল্ড। একটা পেনিসিলিয়াম ফাঙ্গি দিয়ে অনেক ধরনের মেডিসিন বানানো হয়। এটা কি? অ্যাসপারজিলাস, এগুলো হলো ফাঙ্গির নাম। তাহলে আমরা এখানে দেখে নিয়েছি কতগুলি, এই পেজে আমরা দেখে নিয়েছি কতগুলি মাইক্রো অর্গানিজম। কী কী ছিল? ব্যাকটেরিয়া ছিল। আমাদের যে চারটি মেইন ক্যাটাগরি মাইক্রো অর্গানিজম, একটা ছিল ব্যাকটেরিয়া, একটা ছিল এলগি, একটা ছিল প্রোটোজোয়া, একটা ছিল ফাঙ্গি। আমরা ব্যাকটেরিয়ার ছবি দেখেছি, আমরা এলগির ছবি দেখেছি, প্রোটোজোয়ার ছবি দেখেছি, আর ফাঙ্গির ছবি দেখেছি। এগুলো যখন আমরা হাই পাওয়ারফুল কম্পাউন্ড মাইক্রোস্কোপের নিচে আমরা দেখি, উইথ দ্য হেল্প অফ দিস মাইক্রোস্কোপ আমরা এরকম শেপের জিনিস আমরা দেখতে পাই। এখানে একটা ভাইরাসের ছবি দেখতে পাচ্ছি। এটা কি? একটা ভাইরাসের ছবি। যখন হাই পাওয়ারফুল ভাইরাসের ছবি আমরা দেখি, আমরা সাধারণত অনেকে যখন আমরা স্নিজ করি, যখন আমাদের সর্দি হয়, আমরা এচি দিলে আমাদের মুখ থেকে বা নাকে দিয়ে অনেকগুলো ওয়াটার ড্রপলেট বেড়ে যায়। এই সমস্ত ওয়াটার ড্রপলেট যদি কোনো কাচের স্লাইডের মধ্যে, গ্লাসের স্লাইডের মধ্যে পড়ে, এই স্লাইডটা যদি মাইক্রোস্কোপের নিচে আমরা নিয়ে যাই, আমরা এরকম ভাইরাস দেখতে পাবো। এগুলো কি কিসের ছবি? ভাইরাসের ছবি। তো নিচে আমরা একটা হেডলাইন দেখতে পাচ্ছি, হোয়ার ডু মাইক্রো অর্গানিজমস লিভ। মাইক্রো অর্গানিজমস কোন জায়গাতে বাস করে? হেডলাইন কি? হোয়ার ডু মাইক্রো অর্গানিজমস লিভ। আমরা একটু পরে নেই। হোয়ার ডু মাইক্রো অর্গানিজমস লিভ। মাইক্রো অর্গানিজমস কোথায় বাস করে? হোয়ার ডু মাইক্রো অর্গানিজমস লিভ। দেখে নেই। মাইক্রো অর্গানিজমস মে বি সিঙ্গেল সেলড লাইক ব্যাকটেরিয়া, some algae and protozoa, or multicellular such as many algae and fungi. কি বলা আছে? মাইক্রো অর্গানিজমস মে বি সিঙ্গেল সেলড। মাইক্রো অর্গানিজম যেগুলো আছে তারা এরকমও মাইক্রো অর্গানিজম আছে মাত্র একটি সেলই থাকে। আমরা জানি আমরা মানুষের মধ্যে, শরীরের মধ্যে লাখ লাখ সেল আছে, কিন্তু এমনও ছোটো মাইক্রো অর্গানিজম আছে, তাদেরকে বলা হয় সিঙ্গেল সেলড মাইক্রো অর্গানিজম, মানে একটি সেল আছে। যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া একটি প্ল্যান্ট, কিন্তু তার সেল আবার একটি। আবার সাম এলগি, কতগুলো এলগির মধ্যেও আছে, এই এলগিও মাইক্রো অর্গানিজম। যেমন আবার এই সিঙ্গেল সেল আছে, মানে একটি সেল আছে, এরকম এলগিও আছে। এরকম প্রোটোজোয়া আছে একটি সেল, যেমন এমিবিয়া। আমরা দেখেছিলাম এমিবিয়া কি? একটি মাইক্রো অর্গানিজম, মানে প্রোটোজোয়া গ্রুপসের মধ্যে পড়ে, তার একটি মাত্র সেল আছে। আর
মাল্টি সেলুলার কতগুলো মাইক্রো 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 অর্গানিজম আছে, তার মধ্যে একটি থেকে বেশি সেলও থাকে। যেমন অনেক ধরনের এলগি আছে, অনেক ক্যাটাগরি এলগি থাকে, অনেক ক্যাটাগরি এলগি আছে, তার মধ্যে কি আছে মাল্টি সেলুলার, মানে অনেকগুলি সেল আছে। অ্যান্ড ফাঙ্গি, আবার অনেক ক্যাটাগরি ফাঙ্গিও আছে, তার মধ্যে বেশি সেল। তার মানে আমরা কতগুলি মাইক্রো অর্গানিজম দেখেছি কি সিঙ্গেল সেল। আমরা মেজর 4 ক্যাটাগরির মাইক্রো অর্গানিজম দেখেছিলাম প্রথম পৃষ্ঠাতে। যেমন কী কী ছিল, ব্যাকটেরিয়া ছিল, ফাঙ্গি ছিল, প্রোটোজোয়া ছিল, আর এলগি ছিল। এই 4 ক্যাটাগরি যে মাইক্রো অর্গানিজম আছে, এর মধ্যে কতগুলো মাইক্রো অর্গানিজম আছে সিঙ্গেল সেল, মাত্র একটি সেল হয়ে থাকে। আবার কতগুলো মাইক্রো অর্গানিজম আছে মাল্টি সেলুলার, তার মধ্যে একটা থেকে বেশি সেল থাকে। একটা সেল থাকে এরকম মাইক্রো অর্গানিজমের নাম হলো ব্যাকটেরিয়া, সাম এলগি অ্যান্ড প্রোটোজোয়া। আবার একটার থেকে বেশি থাকে সেল, এরকম মাইক্রো অর্গানিজম আছে, নাম হলো এলগি অ্যান্ড ফাঙ্গি। বুঝে গেছি। তারপর কি বলা হচ্ছে, দে লিভ ইন অল টাইপস অফ এনভায়রনমেন্ট রেঞ্জিং ফ্রম আইস কোল্ড ক্লাইমেট টু হট স্প্রিংস। মানে মাইক্রো অর্গানিজম, তারা এরকম মাইক্রো অর্গানিজম জিনিসটা এমন, তারা সব ধরনের এনভায়রনমেন্টে থাকতে পারে। দে লিভ ইন অল টাইপস অফ এনভায়রনমেন্ট রেঞ্জিং ফ্রম আইস কোল্ড, এমনও ঠান্ডা জায়গা আছে যেখানে শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। তোমরা দেখেছো অস্ট্রেলিয়ার কোনো কোনো জায়গা আছে খালি বরফ আর বরফ, বা পোলার রিজন, আমাদের আর্থের যে পোলের সাইডে যে সমস্ত কান্ট্রিগুলো আছে বা যে জায়গাগুলো আছে এখানে শুধু বরফ আর বরফ। এই সমস্ত জায়গাতেও মাইক্রো অর্গানিজম বাস করতে পারে। আবার কতগুলো জায়গা আছে হট স্প্রিং, আমাদের ইন্ডিয়াতে যেমন আছে এই রাজস্থান ডেজার্ট আছে, আর সাহারা ডেজার্ট আছে আমার ইন্ডিয়ার বাইরে, সাহারা ডেজার্ট। এই যে এত গরমের জায়গায়, এত গরম যেখানে মানুষ থাকতে পারে না, এতটুকু গরম, এই সমস্ত জায়গাতে মাইক্রো অর্গানিজম বাস করতে পারে। তার মানে কী বলা হচ্ছে, মাইক্রো অর্গানিজম সব জায়গাতে বাস করতে পারে। আইসের মতো ঠান্ডা এমন জায়গাতেও বাস করতে পারে। আবার হট স্প্রিং সিজনে গরম থাকে, আর যেমন সামারও থাকে গরম, স্প্রিংয়ের মধ্যে গরম থাকে। মানে যত বেশি হট এরিয়া আছে এই সমস্ত হট এরিয়াতেও থাকতে পারে। যেমন এক্সাম্পল দিয়েছে ডেজার্টসেও থাকতে পারে হট স্প্রিং, মানে খুব গরমের এরিয়ার জায়গায় থাকতে পারে। আবার ডেজার্টস মরুভূমিতেও থাকতে পারে। অ্যান্ড মার্শি ল্যান্ড বলতে স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা মাটি, যে সমস্ত জায়গা, কোনো কোনো জায়গা আছে সবসময় এখানে মাটি ভিজা ভিজা থাকে, এই সমস্ত জায়গাতেও থাকতে পারে। তার মানে আমাদেরকে কী বলা হচ্ছে, আমাদেরকে বলা হয়েছে মাইক্রো অর্গানিজম দে লিভ ইন অল টাইপস অফ এনভায়রনমেন্ট রেঞ্জিং ফ্রম আইস কোল্ড ক্লাইমেট টু হট স্প্রিং, ডেজার্টস অ্যান্ড মার্শি ল্যান্ডস। এই সমস্ত জায়গাতে মাইক্রো অর্গানিজম থাকতে পারে। একদম সব জায়গাতে মাইক্রো অর্গানিজম থাকতে পারে। আইসের মতো কোল্ড, খুব হট, আবার ডেজার্টেও থাকতে পারে, আবার মার্শি ল্যান্ডেও থাকতে পারে মাইক্রো অর্গানিজম। তারপর এখানে নিচে একটা হেডলাইন আছে মাইক্রো অর্গানিজম অ্যান্ড আস, মাইক্রো অর্গানিজম এবং আমরা, মাইক্রো অর্গানিজম অ্যান্ড আস। ওপরে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে একটা হেডলাইন, কী বলা হচ্ছে, ফ্রেন্ডলি মাইক্রো অর্গানিজম। কতগুলি মাইক্রো অর্গানিজম আমাদের ফ্রেন্ড, এদেরকে বলা হচ্ছে ফ্রেন্ডলি মাইক্রো অর্গানিজম। কতগুলি মাইক্রো অর্গানিজম আছে আমাদের ফ্রেন্ড, এই সমস্ত মাইক্রো অর্গানিজমকে বলা হয় ফ্রেন্ডলি মাইক্রো অর্গানিজমস। used in the preparation of curd, bread and cake। কতগুলো মাইক্রো অর্গানিজমকে আমরা ইউজ করি কার্ড দই বানাতে, ব্রেড বানাতে, অ্যান্ড কেক বানাতে। তাহলে এদেরকে আমরা বলছি ফ্রেন্ডলি মাইক্রো অর্গানিজমস। তারা কি, তারা হলো আমাদের ফ্রেন্ড। বলাই হয়েছে মাইক্রো অর্গানিজমস ইউজড ইন দি প্রিপারেশন অফ কার্ড, ব্রেড অ্যান্ড কেক। Microorganisms used in the preparation of curd, bread and cake। তারপর নিচে এখানে একটি বাক্সের মধ্যে কী বলা হয়েছে, Microorganisms have been used for the production of alcohol since ages। অনেক দিন হইতে অ্যালকোহল বানানোর জন্য মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করা হয়। অ্যালকোহল কি, অ্যালকোহল হলো এমন একটা জিনিস যে জিনিসটি ধরে নেও
আমরা যে অনেকে যে ওয়াইন খায়, ওয়াইন বলতে মদ, WINE, ওয়াইন। ওয়াইনের মধ্যে কী থাকে? ওয়াইনের মধ্যে অ্যালকোহল থাকে। অনেক ধরনের লিকুইড জাতীয় মেডিসিনের মধ্যেও অ্যালকোহল থাকে, কফ সিরাপের মধ্যে অ্যালকোহল থাকে। তাহলে মাইক্রো অর্গানিজমস কি? ইউজড ইন দ্য প্রোডাকশন অফ অ্যালকোহলস। তার মানে অ্যালকোহল বানানোর জন্য মাইক্রো অর্গানিজমস ব্যবহার করা হয়। মাইক্রো অর্গানিজমস হ্যাভ বিন ইউজড ফর দি প্রোডাকশন অফ অ্যালকোহল সিন্স এইজ। কী বলা আছে? অ্যালকোহল বানানোর জন্য মাইক্রো অর্গানিজমকে ইউজ করা হয়। এখানে দেখেন, এখানে আবার কয়েকটি লাইনকে ডট ডট দিয়েছি, তোমরাও তোমাদের বইয়ের মধ্যে দেবে লাইনগুলোকে ডট ডট দেবে। লাইনগুলি একটু পড়ে নেই। কী বলা হয়েছে এখানে? organic waste or the vegetables peels remaining of animals faces etc. এই যে অর্গানিক ওয়েস্ট কি? ভেজিটেবল পিলস বলতে সবজির যে বাকল, সবজির বাকলকে বলা হচ্ছে ভেজিটেবলস পিল। রিমেন্স অফ অ্যানিমেলস, একটা যখন অ্যানিমেল মরে পড়ে থাকে এটাকে বলা হয়েছে রিমেন্স অফ অ্যানিমেলস। বা অনেকটি ধরে নেও বাঘে যখন শিকার করে তখন বাঘে কতগুলো মাংস খেয়ে নেয় একটা হরিণের, আর বাকিগুলো পড়ে থাকে, এগুলোকে বলা হচ্ছে রিমেন্স অফ অ্যানিমেলস। ফেসেস বলতে যেমন বলতে পারো মল, এই অ্যানিমেলের যে মল, পানির যে মল, ফেসেস, এগুলো কি? এগুলো হলো অর্গানিক ওয়েস্ট। তাহলে ভেজিটেবল পেলস, রিমেন্স অফ অ্যানিমেলস অ্যান্ড ফেসেস, এগুলো হলো অর্গানিক ওয়েস্ট। আমরা কি? অর্গানিক ওয়েস্ট বলতে আমরা বড় বড় ডাস্টবিন বানিয়ে ডাস্টবিনের মধ্যে আমরা এগুলো ফেলে রাখে তখন এখানে ম্যানুর হয়ে যায়, এগুলো হলো অর্গানিক ওয়েস্ট। এখানে বলা হয়েছে অর্গানিক ওয়েস্ট আর ব্রোকেন ডাউন ইন্টু হার্মলেস অ্যান্ড ইউজেবল সাবস্টেন্সেস বাই ব্যাকটেরিয়া। আমরা যখন আমাদের বাড়ির পিছনে অনেক বড় বড় করে ডাস্টবিন বানিয়ে রাখি, এই ডাস্টবিনের মধ্যে আমরা কি ফেলি? আমরা ভেজিটেবলস পিল, সবজির যে বাকলগুলো ফেলে দিই। কোনো একটি প্রাণী মরে গিয়েছে বাড়ির মধ্যে, তখন তাদেরকে এখানে ফেলে দিই, অনেক মলমূত্র এখানে ফেলি। এই সবগুলোকে কী করে? সবগুলো যখন আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই, ডাস্টবিনের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া কী করে? এগুলোরে ব্রোক করে, মানে এই ব্যাকটেরিয়া কী করে? ব্রোকেন ডাউন ইন্টু হার্মলেস অ্যান্ড ইউজেবল সাবস্টেন্সেস। মানে যে এই যে জিনিসগুলো আছে এখানে সবগুলোকে ব্রোকেন করতে, পচাতে সাহায্য করে, ভাঙে টুকরো করতে সাহায্য করে এবং পচাতে সাহায্য করে, যাতে এগুলো আমরা কোনো একটা ইউজেবল সাবস্টেন্স হিসাবে বানাতে পারি, যাতে আমরা কোনো কাজে লাগাতে পারি। অবশ্যই আমরা কাজে লাগাই। এই সমস্ত ডাস্টবিনের মধ্যে কী তৈরি হয়? সার তৈরি হয়। এই ধরনের সারকে আমরা বলি ম্যানিউর। আমরা ফুল গাছের মধ্যে এরকম আমরা সার আমরা ব্যবহার করি। বিভিন্ন শাকসবজির মধ্যে আমরা এরকম এই সবজির বাকল আমরা নিয়ে ফেলে দিই। কারণ কি? এগুলো কী হয়ে যায়? এগুলো ব্যাকটেরিয়া কী করে? এগুলোকে ভেঙে এগুলোকে ইউজেবল জিনিস বানিয়ে দেয়, যেগুলো দরকার পড়ে। কে ভাঙে এগুলোকে? ব্যাকটেরিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া আমাদেরকে হেল্প করছে। কীভাবে হেল্প করছে? আমরা অর্গানিক ওয়েস্ট বানাতে। অর্গানিক ওয়েস্ট বলতে ধরনের ম্যানুর মানে এক ধরনের আমাদের হাতে তৈরি সার বানাতে সাহায্য করেছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার হেল্পের লাগিয়া কি বনে? অর্গানিক ওয়েস্ট বনে আমাদের ডাস্টবিনের মধ্যে উইথ দ্য হেল্প অফ ভেজিটেবলস পিলস, রিমেন্স অফ অ্যানিমালস অ্যান্ড ফেসেস, এগুলো মিলে এগুলোকে কী করে? ব্রোকেন করে ব্রোকেন করে কী করে? এগুলোকে ক্ষতিটা নষ্ট করে নেয় অ্যান্ড ইউজেবল ফর্মে তৈরি করে আমরা ইউজ করতে পারি। ব্যাকটেরিয়া এই কাজগুলো করে। তারপর আর কি করে? ব্যাকটেরিয়া আর অলসো ইউজড ইন দ্য প্রিপারেশন অফ মেডিসিনস। দেখেছো অনেক ধরনের মেডিসিন বানানোর জন্য ব্যাকটেরিয়া আবার ইউজ করা হয়। ইন এগ্রিকালচার, আমরা যখন এগ্রিকালচার করি, শস্য উৎপাদন করি, ইন এগ্রিকালচার দে আর ইউজ টু ইনক্রিজ সয়েল ফার্টাইলিটি বাই ফিক্সিং নাইট্রোজেন। মাটির ফার্টাইলিটি, মাটির উর্বরতা বাড়াইতে পারে এই ব্যাকটেরিয়ায়। তো ব্যাকটেরিয়া আমরা কি দেখেছি? মাটির ফার্টাইলিটি বাড়াইতে সাহায্য করে। কীভাবে? বাই ফিক্সিং নাইট্রোজেন। আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনগুলোকে ধরে এই ব্যাকটেরিয়া কী করে? মাটির সঙ্গে মিশিয়ে দেয়। মাটির মধ্যে যে জল আছে, বিভিন্ন মিনারেলস আছে, এই মিনারেলসের সঙ্গে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেন আছে এগুলোকে নিয়ে মিলিয়ে রেখে দেয়। আর গাছে কী করে? এগুলা
চুষে চুষে তার উপরে নিয়ে যায়। তখন কি করে ব্যাকটেরিয়া যখন এই কাজগুলি করে তখন মাটির কি হয়, মাটির ফার্টাইলিটি বাড়ে, মানে মাটির উর্বরতা শক্তি বাড়ে। বা তাহলে ব্যাকটেরিয়ার আমরা বেশ কতগুলো কাজ দেখতে পাচ্ছি। এখানে দেখেছি ব্যাকটেরিয়া কী করেছে, অর্গানিক ওয়েস্ট বানাতে হেল্প করেছে। ব্যাকটেরিয়া কী করেছে, মেডিসিন বানাতে আমাদের হেল্প করেছে। ব্যাকটেরিয়া মাটির ফার্টাইলিটি বাড়াতে হেল্প করেছে। আমরা দেখতে পেরেছি ব্যাকটেরিয়া অনেক ধরনের ভাবে আমাদেরকে হেল্প করে। এই কারণে যে ধরনের ব্যাকটেরিয়া আমাদেরকে হেল্প করে তাদেরকে আমরা বলছি দে আর আওয়ার ফ্রেন্ডস, তারা আমাদের বন্ধু। দে আর এ ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, তারা আমাদের ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। আরও অনেক ধরনের অনেকভাবে ব্যাকটেরিয়া আমাদেরকে হেল্প করে। এখানে বলা হয়েছে দেখেন, মেকিং অফ কার্ড অ্যান্ড ব্রেড। আমরা যে কার্ড বলতে দই, মেকিং অফ কার্ড, দই বানাতেও ব্যাকটেরিয়া হেল্প করে, অ্যান্ড ব্রেড, এবং ব্রেড বানাতে হেল্প করে। তাহলে কী বলা আছে, মিল্ক ইজ টার্নড ইন্টু কার্ড বাই ব্যাকটেরিয়া। মিল্ক ইজ টার্নড ইন্টু কার্ড বাই ব্যাকটেরিয়া। মিল্ক কী হয়, মিল্ক ইজ টার্নড ইন্টু কার্ড, মিল্ক থেকে কার্ড হয়। কার্ড মানে কি, দই বাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া হেল্প করে। যদি আমরা ব্যাকটেরিয়া মিক্সড করি মিল্কের সঙ্গে তখনই মিল্কই দই হবে। তোমরা সবাই দেখেছো, অনেকেই দেখেছো কীভাবে আমরা এই দুধের সঙ্গে ব্যাকটেরিয়া মেলাই, তারপরে দুধটা কী হয়ে যায়, দই হয়ে যায়। এখানেও আমরা ব্যাকটেরিয়া আমাদেরকে হেল্প করেছে। কে হেল্প করছে, কীভাবে হেল্প করছে, মিল্ক ইজ টার্নড ইন্টু কার্ড বাই ব্যাকটেরিয়া। মিল্ককে দই বানাতে ব্যাকটেরিয়া হেল্প করছে। এখানে পাহেলি কি বলছে দেখিনি, পাহেলি কি বলছে। পাহেলি সবসময় ইম্পর্টেন্ট জিনিস জানতে চায়। পাহেলি বলছে আমি দেখেছিলাম, আই স দ্যাট, আমি দেখেছিলাম যে মাই মাদার অ্যাডেড এ লিটিল কার্ড টু ওয়ার্ম মিল্ক। এই অল্প গরম দুধের মধ্যে কি করেছে, কি অ্যাড করেছে, কি মিলিয়েছে, এ লিটিল কার্ড, অল্প দই মিলিয়েছে, টু সেট কার্ড, এই কার্ড বানানোর জন্য, ফর দ্য নেক্সট ডে, পরের দিন। আই ওয়ান্ডার হোয়াই, আমি আশ্চর্য হলাম কেন। এই যে পাহেলি কি বলছে, পাহেলি দেখেছে তার মা কি করেছে। তোমরা সবাই দই খেয়েছো, দই কি লাগে, দইয়ের মধ্যে কী থাকে, এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। দইটা আমাদের টক লাগে। দই বা মাঠা এগুলোর মধ্যে কী থাকে, ব্যাকটেরিয়া থাকে। তোমরা যে দোকান থেকে দই কিনে খাও, দইটা অল্প টক লাগে। এর কারণ কি, এই দইয়ের মধ্যে টক লাগে, মানে আমরা বুঝতে পারি এই দইয়ের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার জন্য দইটা টক লাগে, কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো আমাদের ক্ষতি করে না। ব্যাকটেরিয়ার নাম তোমরা পরে পাবে, ল্যাক্টোব্যাসিলাস। এখন বুঝে নাও দইয়ের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। কিন্তু আমি আগামীকালকে আবার দই বানাবো, তখন পাহেলির মা কী করেছে, যে দুধগুলিকে বয়েল করেছে, সিদ্ধ করেছে, বারবার জাল দিয়েছে। এই দুধগুলো যখন ঠান্ডা হয়েছে, অল্প গরম ছিল, পুরোপুরি ঠান্ডা হয়নি, এই অল্প গরম ছিল দুধটি। এই দুধের মধ্যে কী করেছে, অল্প লিটিল কার্ড, আবার একটু দই মিলিয়ে দিয়েছে। কী কারণে মিলিয়ে দিয়েছে, টু সেট কার্ড, যাতে আবার পুরা দুধটা যাতে দই হয়ে যায়। আই ওয়ান্ডার হোয়াই। তাহলে আমরা বুঝতে পেরেছি, আমরা এখন বুঝে গেছি পাহেলির মা কীভাবে দুধ থেকে দই বানাচ্ছে, এবং দুধের সঙ্গে কী কারণে অল্প দই মিলেছিল, কারণ দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে। এখানে এই ব্যাকটেরিয়া কী করবে, বাকি সম্পূর্ণ দুধগুলাকে দই বানাতে সাহায্য করবে। এই ব্যাকটেরিয়াটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া। নিচে এখানে আমরা 2-3টি লাইন পড়ে নিই। এখানে কি বলা হয়েছে, ছোট করে নিই। এখানে কি বলা হয়েছে, কার্ড কন্টেন্স সেভারাল মাইক্রো অর্গানিজমস। এই যে কার্ড, যে দইয়ের মধ্যে কী থাকে, অনেক মাইক্রো অর্গানিজম থাকে। কার্ড কন্টেন্স সেভারাল মাইক্রো অর্গানিজমস। আচ্ছা, অবদিস লাগবে না। তারপর দি ব্যাকটেরিয়াম, মানে একদম ব্যাকটেরিয়া যখন বেশি পরিমাণে তখন আমরা বলি ব্যাকটেরিয়াম। দি ব্যাকটেরিয়াম ল্যাক্টোব্যাসিলাস প্রমোটস দি ফরমেশন অফ কার্ড। এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এই কির মধ্যে, কার্ডের মধ্যে, দইয়ের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়ার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস কী করে, প্রমোটস দ্য ফরমেশন অফ কার্ড, বাকি দুটারেও দই বানাতে সাহায্য করে। ইট মাল্টিপ্লাইস ইন মিল্ক অ্যান্ড কনভার্টস ইট ইন্টু কার্ড।
কারণ এই দুধের মধ্যে বংশবৃদ্ধি করতে পারে খুব বেশি। মানে যখন ধরে নেব আছিল 5,000 আছিল, 5,000 ছিল মাইক্রো ব্যাকটেরিয়া, আর যখন দুধের সঙ্গে মিক্সড করেছে 5,000 5 লাখে হয়ে যায়। এই কারণে তখন পুরা দুধটা দই হয়ে যায়। এখানে এখানে বলছে ইট মাল্টিপ্লাইজ ইন মিল্ক অ্যান্ড converts it into curd. Bacteria are also involved in the making of cheese. চিজ বানাতেও ব্যাকটেরিয়া হেল্প করে। পিকলস বানাতেও ব্যাকটেরিয়া হেল্প করে বলতে আচার। অ্যান্ড মেনি আদার ফুড আইটেমস, অনেক ধরনের ফুড ব্যাকটেরিয়া আমাদের হেল্প করে বানাতে। যেমন অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ রাবা সুজি, এক ধরনের সুজি, ইডলি অ্যান্ড বাটোয়ারাস ইজ কার্ড। কী বলা হয়েছে এখানে? অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ রাবা, ইডলি অ্যান্ড ভাতুরাস ইজ কার্ড। আরেকবার পড়ছি, অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ রাবা। এই যে রাবা বা সুজি বানাতে আমাদের যে ইনগ্রেডিয়েন্ট লাগে, বা ইডলি বানাতে যে ইনগ্রেডিয়েন্ট লাগে, বা ভাতুরাস বানাতে যে ইনগ্রেডিয়েন্ট লাগে, ধরে নিতে পারে এগুলি এক ধরনের কার্ড। আমরা কী করি? আমরা কার্ড ইউজ করি। কী বলা হচ্ছে? অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস অফ সুজি, ইডলিস অ্যান্ড ভাতুরাস ইজ কার্ড। আমরা যখনই সুজি বানাই, রাবা সুজি বানাই, যখন আমরা ইডলি বানাই, তোমরা দেখেছো দোকানে ইডলি, অনেক দোকানে ইডলি কিনতে পাওয়া যায়, ইডলি বানাই বা ভাতুরাস বানাই, তখন আমরা কি করি? আমরা কার্ড ইউজ করি। তাহলে কার্ড কি? কার্ড একটা ইনগ্রেডিয়েন্ট। আমরা শিখেছিলাম যে আমরা যখন ইডলি বানাই 2-3টা জিনিস লাগে, চাল লাগে, ডাইল লাগে, চাল লাগে, ডাইল লাগে, জল লাগে, কার্ড লাগে, হ্যাঁ, অল্প লবণ লাগে, সবগুলো হলো ইনগ্রেডিয়েন্ট। এই 4-5টা 3টা জিনিস মিলে কি হয়? ইডলি হয়। এর মধ্যে একটা জিনিসের নাম হলো কার্ড। এখানে একথায় বলা হয়েছে অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ রাবা সুজি, ইডলি অ্যান্ড ভাতুরাস ইজ কার্ড। আর ব্যাকটেরিয়া অ্যান্ড ইস্ট আর অলসো হেল্পফুল ফর ফার্মেন্টেশন অফ দ্য রাইস, ইডলিস অ্যান্ড ডোসা বাটার। এই যে ব্যাকটেরিয়া অ্যান্ড ইস্ট কি? ব্যাকটেরিয়া আমরা দেখেছিলাম। আর এই যে এখানে ব্যাকটেরিয়া আর ইস্টে কী করে? আমরা যখন রাইস ইডলি বানাই, ইডলিটারে ফার্মেন্টেশন করতে সাহায্য করে, এবং যখন ডোসা বানাই তাহলে ব্যাকটেরিয়া এবং ইস্টে আমরা ফার্মেন্টেশন করতে সাহায্য করে। আমাদের ধরে নেব এটি একটি বড় একটা বাটি, এখানে এতটুকু আমরা চালের গুঁড়ো আমরা জল দিয়ে রেখে দিয়েছি, সারা রাত্র থাকবে এভাবে, অল্প জল অল্প লবণ দিয়ে আমরা রেখে দিয়েছি। আর তার মধ্যে যদি আমরা অল্প ব্যাকটেরিয়া মিলিয়ে দিই বা ইস্ট পাউডার মিলিয়ে দিই, পরের দিন আমরা দেখবো এটা ফুলে কী হয়েছে, এতটুকু ভরে গেছে বাটিটি। এই যে ফুলে গেছে, এটাকে বলা হচ্ছে ফার্মেন্টেশন। এই ফুলে যাওয়াটা হলো ফার্মেন্টেশন। কীভাবে ফুলে গেছে? তার ভিতরে যে বিভিন্ন জলের যে কণাগুলো ছিল, জলের কণাগুলো কী হয়েছে? এরকম ড্রপলেট হয়ে গেছে। তার ভিতরে জলের কণাগুলো কী হয়েছে? ড্রপলেট হয়ে গেছে, এভাবে গুল ড্রপলেট হয়ে গেছে। এই কারণে এখন বেশি জায়গা হয়ে গেছে, ফুলে গেছে, এটাকে বলা হচ্ছে ফার্মেন্টেশন। তার মানে আমরা বুঝতে পেরেছি ব্যাকটেরিয়ায় এবং কতগুলো ইস্টে কী করে আমাদের ফার্মেন্টেশন করতে সাহায্য করে যখন আমরা রাইস ইডলি বানাই। আরও আমরা উপরে দেখেছি চিজ বানাতে ব্যাকটেরিয়া হেল্প করে। যখন আমরা রাবা সুজি বানাই, ইডলি বানাই, ভাতুরাস বানাই, তখন আমাদের কার্ডে হেল্প করে। কারণ কার্ডের মধ্যে কী থাকে? ব্যাকটেরিয়া থাকে। যখন আমরা দুধ থেকে দই বানাই, তখন ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমাদের হেল্প করে। আমরা আরেকবার পড়ছি, তোমরা দেখবে। কার্ড contains several microorganisms. The bacterium Lactobacillus promotes the formation of curd. It multiplies in milk and converts it into curd. Bacteria are also involved in the making of cheese, pickles, and many other food items. An important ingredient of rava suji, idlis, and baturas is curd. Bacteria and yeast are also helpful for fermentation of rice idlis and dosa batter.
তাহলে আমরা বুঝে গেছি ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন ফুড বানাতে ব্যাকটেরিয়া আমাদেরকে সাহায্য করে। এখানে একটা অ্যাক্টিভিটি দেখে নিই, এখানে একটা অ্যাক্টিভিটি দেখে নিই। দেখেন এখানে কি করা হয়েছে, এই অ্যাক্টিভিটিটা করে আজকে শেষ করে দেবো। ময়দা উইথ ইস্ট পাউডার। যখন ময়দা বা রুটিকে আমরা জলের মধ্যে এরকম গুলিয়ে আমরা একটা বালতির মধ্যে একটা সসপ্যানের মধ্যে আমরা রাখি ময়দাগুলোকে গুলে, তখন তার মধ্যে যদি আমরা ইস্ট পাউডার মানে যে পাউডারের মধ্যে ব্যাকটেরিয়ার মতো জিনিস থাকে, ইস্ট পাউডার মিলিয়ে দিই, আমরা পরের দিন দেখবো সকালতে এটা ফুলে ময়দা কতটা হয়ে গেছে দেখে যাবো। এখন আমরা কি বলবো, ময়দাগুলি ফার্মেন্টেশন হয়েছে। এটা কি বলা হচ্ছে, নিচে লেখা আছে রেস্ট, মানে উপরে উঠেছে রেস্ট ময়দা, মানে ময়দাগুলি ফার্মেন্টেশন হয়েছে, রেস্ট ময়দা। এখন উপরে লাইনগুলি পড়ে নেই, কি বলা আছে, টেক হাফ কেজি ফ্লোর বলতে এখানে বোঝাইছে আটা বা ময়দা। আমরা হাফ কেজি ময়দা নেব অ্যান্ড অ্যাড সাম সুগার, তারপর কতগুলো সুগার মেলাবো তার সঙ্গে, অ্যান্ড মিক্স উইথ ওয়ার্ম ওয়াটার, এবং গরম জলের সঙ্গে মিলিয়ে রাখবো। অ্যাড এ স্মল অ্যামাউন্ট অফ ইস্ট পাউডার, তারপর তার মধ্যে কী করবো, স্মল অ্যামাউন্টের ইস্ট পাউডার মিলাবো। অ্যান্ড নিড টু মেক এ সফট ড্রাফট, এবং তারপর কি বলে, নিড টু মেক এ সফট ড্রাফট, এটা একটা নরম একটা তুলতুলে নরম ময়দার মিক্সচার হয়ে যাবে। এটাকে বলা হয়েছে অ্যান্ড নিড টু মেক এ সফট ড্রাফট, এটাকে গুলবো বাইরেবো, এগুলো করে সুন্দর করে রেখে দেবো, নরম করে রেখে দেবো। হোয়াট ডু ইউ অবজার্ভ আফটার 2 hours, 2 ঘন্টা পরে তুমি কি লক্ষ্য করেছো? ডিড ইউ ফাইন্ড দ্য ডাফ রাইজিং, তুমি কি লক্ষ্য করেছো যে ডাফগুলি বেড়ে গিয়েছে, বেশি হয়ে গিয়েছে, উপরে উঠে গিয়েছে? ইয়েস, এখানে কি হয়েছে, এখানে ফার্মেন্টেশন হয়েছে। কেন ফার্মেন্টেশন হয়েছে? ফার্মেন্টেশন কে করেছে? ফার্মেন্টেশন করেছে ইস্ট পাউডারে। ইস্ট পাউডারে কী করেছে, এখানে জলগুলি আছে, যে জলগুলিকে কী করেছে, জলগুলিকে বাবুল এরকম ছোটো বেলুন বানিয়ে ফেলেছে। এই ময়দার যেখানে ময়দাগুলির মধ্যে জল আছে, এগুলোকে এরকম বাবুল বানিয়ে ফেলেছে ইস্ট পাউডার। এই কারণে ফার্মেন্টেশন হয়েছে। ফার্মেন্টেশন হলে আমাদের জিনিসটা নরম হয়ে যায়, সফট হয়ে যায় এবং খেতে ভালো লাগে। এখানে লাইনটা পড়ে নেই, ইস্ট রিপ্রোডিউসেস র্যাপিডলি। এখানে কি হয়েছে, ইস্টের খুব বংশবৃদ্ধি হয়েছে। প্রথম ধরনের ছিল 5000 ইস্ট, 5000 ইস্ট, 5000 বেড়ে 50,000 হয়ে গেছে। ইস্ট রিপ্রোডিউস র্যাপিডলি, খুব তাড়াতাড়ি বেড়েছে। অ্যান্ড প্রডিউসেস কার্বন ডাইঅক্সাইড ডিউরিং রেসপিরেশন। কী হয়েছে, এই ইস্ট কী করেছে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করেছে। ইস্ট রেসপিরেশন করেছে। রেসপিরেশন বলতে এই যে ইস্ট যেগুলো ছিল তার মধ্যে কী হয়েছে, রেসপিরেশন হয়েছে। রেসপিরেশন করেছে বলতে তার মধ্যে এনার্জি তৈরি করেছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। রেসপিরেশন বলতে কি, একটা এই সেলে বা একটা অর্গানিজমে কী করে রেসপিরেশন করে বলতে তার মধ্যে যে ফুড যেগুলো আছে এগুলিকে কনভার্ট করে এনার্জি বানায় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এনার্জিটা তার কাজে ব্যবহার করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এখানে কী করেছে, ইস্টে কী করেছে, বংশবৃদ্ধি করেছে, রিপ্রোডিউস করেছে। তারপরে কী করেছে, হ্যাঁ, আর কী করেছে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করেছে ডিউরিং রেসপিরেশন। এটার ভিতরে কী করেছে, ইস্টগুলায় রেসপিরেশন করেছে। বাবুলস অফ দ্য গ্যাস ফিল দ্য ডাফ, এই যে ময়দাগুলি ছিল তার মধ্যে বাবুলস বলতে বেলুনগুলি একদম ভরে গেছে। অ্যান্ড ইনক্রিজ ইটস ভলিউম, এবং তার আয়তনটা এখন বেড়ে গেছে। প্রথম নিচে ছিল, এখন ফুলে এখন পুরো বাটিটি ভরে গেছে। দিস ইজ দ্য বেসিস অফ দ্য ইউজ অফ ইস্ট ইন দ্য বেকিং ইন্ডাস্ট্রি ফর মেকিং ব্রেডস, পেস্ট্রিজ অ্যান্ড কেকস। যে ইন্ডাস্ট্রির মধ্যে ব্রেড বানানো হয়, পেস্ট্রিজও বানানো হয়, কেকসও বানানো হয়, এ সমস্ত ইন্ডাস্ট্রি হয় বেকিং ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রির মধ্যে যে বিশাল বড় এরিয়া নিয়ে যে কয়েকটি বিল্ডিং হয়েছে, যেখানে ব্রেড বানানো হয়, পেস্ট্রিজ বানানো হয়, কেকস বানানো হয়, এগুলোকে বলা হয় বেকিং ইন্ডাস্ট্রি। বেকিং ইন্ডাস্ট্রির মধ্যে ইস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট ইস্টের হেল্প ছাড়া তারা কি এই ব্রেডগুলি বানাতে পারবে না, পেস্ট্রিজ বানাতে পারবে না, কেকসও বানাতে পারবে না। আমরা ঘরের মধ্যে যদি আমরা ব্রেড বানাই
বা পেস্ট্রিজ বানাই বা কেকস বানাই, আমরা এক ধরনের পাউডার আমরা অবশ্যই ময়দার সঙ্গে বা আটার সঙ্গে বা সুজির সঙ্গে আমরা মিক্সড করে যাতে ভালো করে ফার্মেন্টেশন হতে পারে। ভালো করে ফার্মেন্টেশন কীভাবে হয়েছে? ভালো করে ফার্মেন্টেশন হয়েছে মানে এই মিক্সচারের মধ্যে যে ইস্টগুলো ছিল, ইস্টগুলো কী করেছে? রিপ্রোডিউস হয়েছে র্যাপিডলি, তাড়াতাড়ি বংশবৃদ্ধি করেছে। তাড়াতাড়ি যখন বংশবৃদ্ধি করেছে, তারা আরও কী করেছে? তারা কার্বন ডাইঅক্সাইডের গ্যাস তৈরি করেছে। এই কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা, এই গ্যাসে কী করেছে? বাবুল তৈরি করেছে। গ্যাস তো ভিতর থেকে বেরোতে পারছে না, গ্যাসগুলি বাবুল হয়ে গেছে। এই গোলা আঠার মধ্যে বা গোলা ময়দার ভিতরে এই গ্যাসগুলি বাবুলও হয়ে গিয়েছে। এরকম বাবুল হওয়াতে এখন তার বেশি জায়গার প্রয়োজন, এই কারণে ফুলে গিয়েছে। দিস ইজ কল ফার্মেন্টেশন। তাহলে আমরা বুঝতে পেরেছি ইস্টের কাজ কি। যখন আমরা এরকম গোলা ময়দার মধ্যে আমরা ইস্ট মিলাই, তখন ইস্টগুলা র্যাপিডলি রিপ্রোডিউস হয়, তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে। তাড়াতাড়ি বংশবৃদ্ধি করলে তখন তারা কী করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসও তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো কী করে? নিচ হইতে উপরে উঠতে যায়, বেড়ে যেতে যায়, তখন অনেকগুলো বাবুল বানিয়ে ফেলে। এই বাবুলের ভিতরে থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলা। এই বাবুলের ভিতরে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেশি বাবুল হওয়াতে তার ভলিউমটা বেড়ে যায়, তার আয়তনটা বেড়ে যায় এবং ফুলে উপরে উঠে যায়। এটা বলে ফার্মেন্টেশন। এই ফার্মেন্টেশন তখন আমরা কি বলি? এই ময়দাগুলির ফার্মেন্টেশন হয়েছে। এই ফার্মেন্টেশন কোথায় হয়? যখন ব্রেড বানায় তখন ফার্মেন্টেশন করতে হয়, যখন পেস্ট্রিজ বানায় তখন ফার্মেন্টেশন করতে হয় এই ইস্ট মিলিয়ে। যখন কেকস বানাই তখন ফার্মেন্টেশন করতে হয় ইস্ট মিলিয়ে। এবং যেখানে এগুলো করা হয়, যে ইন্ডাস্ট্রিতে, এখানে এটাকে বলা হয় বেকিং ইন্ডাস্ট্রি। আমরা ঘরের ভিতরেও আমরা ফার্মেন্টেশন আমরা করতে পারি। তাহলে ছাত্ররা, আজকে আমরা এখানেই শেষ করে দেব। আমরা আগামী দিনে আমরা নতুন কমার্শিয়াল ইউজ অফ মাইক্রো অর্গানিজম নিয়ে আসবো। তাহলে আমরা দেখে নিই, হাফ মিনিটসের রিভিশন দিয়ে দিই। আজকে আমরা কী করেছি? আজকে আমরা শুরু করেছি মাইক্রো অর্গানিজম দিয়ে। যে অর্গানিজমগুলোকে আমরা কালের চোখে দেখতে পারি না, তারা আমাদের বন্ধু আছে, আবার শত্রু আছে। আর মাইক্রো অর্গানিজমগুলোকে, যত মাইক্রো অর্গানিজম আছে সারা পৃথিবীতে, সবগুলোকে 4টি মেন ভাগে ভাগ করেছে: ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড এলগি। এর মধ্যে ভাইরাস অফ মাইক্রো অর্গানিজম, কিন্তু ভাইরাস এই 4টির মধ্যে পড়ে না। কারণ ভাইরাস অন্য একটা অর্গানিজমের যে সেল আছে তার ভিতরে বংশবৃদ্ধি করে। যেমন তাদেরকে বলা হয় হোস্ট অর্গানিজম, যেমন মানুষের ভিতরে বা বিভিন্ন প্ল্যান্টের ভিতরে বা বিভিন্ন ব্যাকটেরিয়ামের ভিতরে। আবার ভাইরাসে কতগুলো রোগ তৈরি করে মানুষের মধ্যে: কোল্ড, ইনফ্লুয়েঞ্জা এবং কফ। আবার কতগুলো সিরিয়াস রোগ ভাইরাসে তৈরি করে, যেমন পোলিও, চিকেন পক্স। আর কতগুলা প্রোটোজোয়ার লাগে কতগুলো ডিজিজ হয়, ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া। আবার এই ব্যাকটেরিয়া লাগে কতগুলো ডিজিজ হয়, টাইফয়েড অ্যান্ড টিউবারকুলোসিস। এখানে আমরা ছবি দেখেছি কতগুলো ব্যাকটেরিয়ার, কতগুলো এই অ্যালগির, কতগুলো প্রোটোজোয়ার এবং কতগুলো ফাঙ্গের। তারপর আমরা এখানে দেখেছিলাম যে ফ্রেন্ডলি মাইক্রো অর্গানিজম কোনগুলি আছে। কতগুলো মাইক্রো অর্গানিজম আমাদের ফ্রেন্ড, এরা আমাদের বিভিন্নভাবে হেল্প করে। এখানে ভাইরাসের ছবি আমরা দেখেছিলাম। আমরা যখন হেঁচে দিই, স্নিজ দিই, তখন আমরা এগুলো দেখতে পেরেছিলাম এই মাইক্রোস্কোপের মধ্যে। মাইক্রো অর্গানিজম কোথায় বাস করে? আমরা বলেছিলাম সব জায়গাতে বাস করতে পারে, একদম ঠান্ডা হইতে অনেক গরম পর্যন্ত সব জায়গাতে বাস করতে পারে। তারপর এই মাইক্রো অর্গানিজম আমরা দেখেছিলাম অনেকগুলো জিনিস বানাতে সাহায্য করে। আমাদের ফ্রেন্ডলি মাইক্রো অর্গানিজম দই বানাতে সাহায্য করে দেখেছিলাম এখানে। তারপর এখানে দেখেছিলাম। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেবো। আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।